হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের এমন এক ভয়ঙ্কর অথচ চরম বাস্তব ঘটনার কথা বলবো যা কোনো সিনেমার কল্পনা নয়। এটা এক রক্তাক্ত ইতিহাসের ঘটনা। ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েত কং বাহিনী কিভাবে তাদের ভয়াবহ ফাঁদ দিয়ে মার্কিন সেনাদের ত্রাসে পরিণত করেছিল, সেই সব গোপন ফাঁদের কথা আজ জানাবো আপনাদের, যেগুলো শুনলে গা শিউরে উঠবে। তাই পুরো ঘটনাটা মন দিয়ে শুনুন, কারণ প্রতিটি অংশেই আছে চমক, আতঙ্ক আর যুদ্ধের নির্মমতা। ভিয়েতনামের ঘন জঙ্গলের মধ্যে এক সৈনিক সাবধানে হাঁটছিল। হঠাৎ করে সে একটি লুকানো তারে পা দেয়, আর সঙ্গে সঙ্গে গাছের ওপর থেকে বাঁশ দিয়ে বানানো একটি কাঁটার মুগুর তার বুকের মধ্যে এসে প্রচন্ড জোরে আঘাত করে। তার পাশে থাকা তার এক সাথী ভুল করে একটি পা ফেলতেই হালকা একটা ক্লিক শব্দ হয়, আর সঙ্গে সঙ্গে একটি বিস্ফোরণ ঘটে। তার পা ও পায়ের নিচের অংশ ছিঁড়ে যায়। এটাই ছিল ভিয়েতনাম যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদগুলোর একটি, যেটা ছিল সত্যিকার অর্থেই নরক। এই মুগুর নামেই পরিচিত ছিল মেস। এটি ছিল খুবই ভয়ঙ্কর এবং প্রাণঘাতী। যখন আমেরিকান সৈন্যরা জঙ্গলের পথ ধরে হাঁটত, তখন তারা হঠাৎ করেই উপর থেকে হামলার শিকার হতে পারত। মেস ছিল একটি বড় বল যা কাঠ বা ধাতু দিয়ে তৈরি হতো এবং চারপাশে কাঁটা লাগানো থাকতো। এই কাঁটাগুলো তৈরি হতো বাঁশ, গাছের ডাল বা ধাতুর সাহায্যে। মেসটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা থাকতো এবং একটি ট্রিপাওয়ারের সঙ্গে যুক্ত থাকতো, অর্থাৎ ফাঁদের সঙ্গে যুক্ত থাকতো। যখন কোনো সৈনিক তার জুতায় সেই তারে পা দিত, তখন সেটি মুক্ত হয়ে গাছ থেকে বলটি নিচে এসে সৈনিকের মাথায় প্রচন্ড জোরে আঘাত করত। এতে সঙ্গে সঙ্গে মৃত্যু হতে পারত। আর যদি নাও হতো, তাহলে সেই সৈনিক এত যন্ত্রণা পেত যে সে হয়তো মৃত্যুকেই কামনা করত। কাঁটাগুলো শরীর থেকে না খুলে ফেললে সৈনিক বাঁচতে পারত না। মেসের একটি সহজ সংস্করণও বানানো যেত শুধুমাত্র জঙ্গলের উপাদান ব্যবহার করে। এতে বাঁশের কাঁটা তৈরি করে সেগুলো কাদার একটি বড় বলের মধ্যে গেঁথে রাখা হতো। রোদে রেখে দিলে সেই কাদা শক্ত হয়ে যেত এবং কাঁটাগুলো ঠিকঠাক বসে যেত। এরপর সেটিকে গাছের সঙ্গে বেঁধে ফেলা যেত লতা বা দড়ির সাহায্যে। পুরো কাজটা একাই একজন ভিয়েত কং সৈনিক করতে পারত এবং সেটা একবার বসিয়ে রাখলেই যথেষ্ট, যতদিন না কেউ সেটা পা দিয়ে টানে। ভিয়েত কংরা জঙ্গলের উপাদান দিয়েই ফাঁদ বানাতো। এটা তাদের একটা কৌশল ছিল, আর প্রতিটি ফাঁদই আগেরটির চেয়ে ভয়ঙ্কর হতো। সবচেয়ে পরিচিত ফাঁদগুলোর একটি ছিল পুঞ্জি স্টিক্স। এগুলো ছিল বাঁশ দিয়ে তৈরি ধারালো কাঁটা, যা মাটির নিচে লুকানো গর্তে বসানো থাকতো। যদি কোনো সৈনিক অসাবধানতা বশত সেই গর্তে পড়ে যেত, তাহলে সে ওই কাঁটাগুলোর ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হতো। এই ফাঁদ ছিল খুবই নির্মম কিন্তু অত্যন্ত কার্যকর। ভিয়েতনামের ঘন জঙ্গলে এই ফাঁদ সহজেই বসানো এবং লুকানো যেত। এই গর্তটা এতটা ভালোভাবে ঢেকে রাখা হতো যে সহজে কেউ বুঝতে পারত না। কিন্তু যদি কোনো সৈনিক ভুল করে ওই জায়গায় পা রাখত, তাহলে সে সঙ্গে সঙ্গে গর্তে পড়ে যেত এবং ধারালো বাঁশের কাঁটার ওপর পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হতো। তবে এই ফাঁদটিকে আরো ভয়ঙ্কর করে তোলা হতো কিছু ভয়ঙ্কর উপায়ে। সব পুঞ্জি স্টিক্সে কেবল বাঁশ দিয়ে তৈরি ধারালো কাঁটা ছিল না, কিছু কাঁটার ওপর মানুষের মল বা পশুর বর্জ্য মাখানো থাকতো। এর ফলে যদি কেউ কাঁটার দ্বারা আহত হতো আর সঙ্গে সঙ্গে মারা না যেত, তাহলে খুব দ্রুত সংক্রমণ হয়ে যেত। কারণ জঙ্গলের মতো জায়গায় খোলা ঘা খুব সহজে নোংরা হয়ে যায়। সাধারণত সৈনিকদের দলের সঙ্গে অ্যান্টিবায়োটিক থাকতো না, ফলে সেই সংক্রমণ থেকে তারা খুব অসুস্থ হয়ে পড়তো। কারণ গরম ও আর্দ্র জঙ্গল জীবাণু জন্মানোর জন্য উপযুক্ত পরিবেশ ছিল। যদি কারো ক্ষতের মধ্যে মল বা নোংরা ঢুকে যায়, তাহলে প্রায় নিশ্চিতভাবে সংক্রমণ হবে। এতে সৈনিক দলকে আহত সৈনিককে বয়ে নিয়ে যেতে হতো, আর এভাবে পুরো দল ধীর গতিতে চলতে বাধ্য হতো। ফলে তারা সহজেই শত্রুদের হামলার শিকার হতে পারত। সুতরাং এটা বোঝা যায় যে ভিয়েত কং কেবল পুঞ্জি স্টিক্সকে ফাঁদ হিসাবে ব্যবহার করত না, বরং এক ধরনের জীবাণু যুদ্ধ অর্থাৎ বায়োলজিক্যাল ওয়ারফেয়ার হিসাবেও ব্যবহার করত। আর যদি এটাও যথেষ্ট ভয়ঙ্কর না হয়, তাহলে আরো একটি কৌশল ছিল, যেটা ছিল আরো নৃশংস। পুঞ্জি স্টিক্সগুলোকে অনেক সময় এমনভাবে কেটে বা সাজিয়ে রাখা হতো যাতে এগুলো বরং বঁটির মতো কাজ করত। কখনো কখনো এগুলোকে উল্টে বসানো হতো, ফলে সৈনিক যখন গর্তে পড়ত তখন হয়তো খুব বেশি আঘাত পেত না, কিন্তু যখন সে উঠে আসার চেষ্টা করত, তখন সেই কাঁটাগুলো তার শরীর ছিঁড়ে দিত এবং একাধিক ঘা তৈরি হতো। অসুস্থ সৈনিক যদি নিজে উঠে আসার চেষ্টা করত অথবা তার সঙ্গীরা টেনে তোলার চেষ্টা করত, তখন এই কাঁটা তার শরীরে গভীরভাবে ঢুকে যেত। তখন যদি কাঁটাগুলোতে জীবাণুযুক্ত মল মাখানো থাকতো, তাহলে সংক্রমণের আশঙ্কা অনেক গুণ বেড়ে যেত। এভাবে আহত হওয়া মৃত্যু থেকেও অনেক বেশি যন্ত্রণাদায়ক ছিল। আস্তে আস্তে সংক্রমণে মরার সময় সৈনিকের চিৎকার পুরো দলের অবস্থান শত্রুদের জানিয়ে দিত, আর তার চিকিৎসা করতে করতে পুরো দল পিছিয়ে পড়ত, যার ফলে জঙ্গলের মধ্যে চলা আরো বিপজ্জনক হয়ে উঠত। তবে পুঞ্জি স্টিক্সের গর্ত থেকেও আরো ভয়ঙ্কর ফাঁদ ছিল, যেটা ছিল বিষাক্ত সাপে ভর্তি। যদি কোনো সৈনিক ভুল করে এমন জায়গায় পা রাখত, তাহলে সে একেবারে নিচে পড়ে বিষাক্ত সাপের কবলে পড়ে যেত। যখন কোনো সৈনিক এই গর্তে পড়ে যেত, তখন সে ঘুমিয়ে থাকা বা ক্ষুধার্ত সাপগুলোকে বিরক্ত করত, আর সঙ্গে সঙ্গে তারা হামলা চালাতো। সৈনিক যখন তরপাতে থাকতো, তখন তার শরীরে একের পর এক সাপ দংশন করত,
এবং প্রতিটি কামড়েই থাকতো বিষ। এগুলো সাধারণ সাপ ছিল না, এরা ছিল বাঁশের পিট ভাইপার নামে পরিচিত এক ধরনের বিষাক্ত সাপ। এগুলো আকারে বড় না হলেও এদের বিষ খুবই মারাত্মক ছিল। এই সাপের একটি কামড়ই একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষকে কয়েক মিনিটের মধ্যেই মেরে ফেলতে পারত। সৈন্যরা এদের ডাকত 2 স্টেপ স্নেক নামে, কারণ এই সাপের কামড় খেয়ে সৈনিক মাত্র 2 পা হেঁটে পড়ে যেত। আর যদি এই গর্তে বাচ্চা সাপ থাকতো তাহলে সেটি আরো ভয়ঙ্কর হতো, কারণ ছোট সাপেরা বিষ তৈরি করতে পারলেও তারা কতটা বিষ ছাড়বে সেটা নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে এই কামড়েই তারা তাদের সব বিষ দিয়ে দিত। ফলে অনেক সময় তারা বড় সাপের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠত। সাপের বয়স যাই হোক না কেন, এই গর্তে সবসময় অনেকগুলো সাপ থাকতো। যে কোনো সৈনিক যদি সেখানে পড়ে যেত তাকে একের পর এক কামড় খেতে হতো এবং তার বেঁচে থাকার কোনো সুযোগ থাকতো না। ভিয়েতকংরা এই বিষাক্ত ভাইপার সাপ শুধু গর্তেই ব্যবহার করতো না, তারা আরো অনেক ধরনের ফাঁদে এই সাপ ব্যবহার করত। প্রকৃতপক্ষে জঙ্গলে এই সাপ এত সহজলভ্য ছিল যে তারা এটাকে প্রাকৃতিক ফাঁদের মতো ব্যবহার করত। ভিয়েতকং সৈন্যরা প্রায় একটি ভাইপার সাপ নিজেদের ব্যাগে নিয়ে চলতো। এর মাধ্যমে তারা নিজেরাই তাদের ব্যাগে ফাঁদ বসিয়ে রাখতো, যেন শত্রুরা তাদের মেরে ফেললেও কেউ সেই ব্যাগ খুলে কিছু নিতে না পারে। এটা এমন এক ধরনের সতর্ক বার্তা ছিল যেন কেউ অনুমতি ছাড়া তাদের জিনিসপত্র না খোলে। যদি কোনো আমেরিকান সৈনিক একটি ভিয়েতকং এর ব্যাগ পেত, সে তা খুলে দেখতে চাইতো ভেতরে কিছু দরকারি জিনিস আছে কিনা। কিন্তু যদি সেই ব্যাগে ফাঁদ হিসাবে ভাইপার সাপ রাখা থাকতো তাহলে ব্যাগ হাত দিলেই সে কামড় খেয়ে বসতো। এই সাপগুলো মূলত শত্রুদের দূরে রাখার জন্য ব্যবহার করা হতো। তবে যদি ভিয়েতকং সৈনিকের ভাগ্য ভালো থাকতো তাহলে এই সাপ সরাসরি শত্রুদের মেরেও ফেলতে পারত। পিট ভাইপার সাপগুলো শুধু গর্তে নয়, ভিয়েতকংদের তৈরি সুড়ঙ্গগুলোতেও ফাঁদ হিসেবে ব্যবহৃত হতো। এই সুড়ঙ্গগুলো তারা চলাফেরা আর লুকিয়ে থাকার জন্য ব্যবহার করত। যখন মার্কিন সৈন্যরা এই অন্ধকার সুড়ঙ্গগুলোতে হামাগুড়ি দিয়ে এগোতো তখন তারা হঠাৎ করেই এই বিষাক্ত সাপের মুখোমুখি হতে পারত। হয়তো কোনো গর্তে লুকানো অবস্থায় বা কোনো লাঠিতে বাধা থাকতো সাপটি। এই অন্ধকার ও সংকীর্ণ সুড়ঙ্গগুলোতে হামাগুড়ি দিয়ে চলাই ছিল অনেক বিপজ্জনক। তার উপর যদি জানা না যায় কোথাও বিষাক্ত সাপ লুকানো আছে কিনা, সেটা ছিল আরো ভয়ানক। যদি কোনো মার্কিন সৈনিক সামনে তাকিয়ে থাকতে থাকতে নিচের বা ছাদের দিকটা লক্ষ্য না করে চলতো তাহলে সে সহজেই একটি ভাইপার সাপের কামড় খেতে পারত। শুধুমাত্র একটি ভুল পা ফেলাই তার মৃত্যুর কারণ হয়ে যেতে পারত। এই সাপগুলো কেবল সুড়ঙ্গেই নয়, যে কোনো মূল্যবান জিনিসও ফাঁদ হিসাবে ব্যবহৃত হতো। সাপগুলো লুকানো থাকতো অস্ত্রের গুদামে, খাবারের ভান্ডারে, এমনকি জিনিসপত্র সরবরাহের বাক্সেও। যদি কোনো মার্কিন সৈনিক ভিয়েতকংদের জিনিসপত্র খুঁজে পেত তাকে খুব সাবধানে এগোতে হতো, কারণ প্রায় সবকিছুতেই কোনো না কোনো ফাঁদ থাকতে পারত। তবে সাপই ছিল না ভয়ের একমাত্র উপাদান। ভিয়েতকংরা আরো অনেক ধরনের ফাঁদ বানাতো যাতে কেউ তাদের মালপত্র বা ব্যক্তিগত জিনিসে হাত না দেয়, যেমন ধারালো ব্লেড, লুকানো বিস্ফোরক, এমনকি জীবন্ত গুলি। এই ধরনের ফাঁদগুলোর একটা নাম ছিল কিপসেক লুজ হ্যান্ড, মানে কিছু নিতে গেলে নিজের হাত হারাও। যদি কোনো সৈনিক ভিয়েতকংদের কোনো জিনিস হাঁটতে যেত বা নিজের অন্য কিছু তুলে নিতে চাইতো তাহলে তার হাত চলে যাওয়ার মতো ফাঁদও থাকতো। অনেক সময় সাদামাটা দেখানো কোনো বাক্স বা জিনিস আসলে বিস্ফোরক দিয়ে ভরা থাকতো। এভাবে ভিয়েতকংরা মার্কিন সৈনিকদের জন্য হাত তৈরি করত যাতে তারা খাবার, অস্ত্র বা অন্যান্য দরকারি সরঞ্জাম না নিতে পারে। ভিয়েতকংরা বিশ্বাস করত জিনিসপত্র ধ্বংস হওয়া ভালো, তবু যেন শত্রুর হাতে না যায়। অনেক সময় তারা গুদামে এমনভাবে গ্রেনেড থাকতো যেন কেউ জিনিসপত্র নড়াচড়া করলেই সেটার পিন খুলে গিয়ে বিস্ফোরণ ঘটে। এই ফাঁদগুলো প্রায় প্রাণঘাতী হতো। তবে পুঞ্জি স্টিক্সের মতোই যদি কেউ মারা না গিয়ে গুরুতর আহত হতো তাহলে সেটাও খারাপ ছিল, কারণ গ্রেনেডের টুকরোগুলো চারিদিকে ছড়িয়ে পড়তো এবং অনেক সৈনিক একসাথে আহত হতো। এতে পুরো দল বিপদের মুখে পড়তো। ভিয়েতকংদের সবচেয়ে পছন্দের এক ধরনের ফাঁদ ছিল এমন কিছু যা দরকারি জিনিস না, বরং পতাকা নিয়ে। তারা শুরুতেই বুঝে গিয়েছিল যখনই মার্কিন সৈন্যরা কোনো ঘাঁটি বা পোস্ট দখল করত তারা সেখানকার ভিয়েতকং পতাকা নামিয়ে ফেলত। কখনো তারা শুধু আমেরিকান পতাকা তুলে দিত যাতে মিত্ররা বুঝতে পারে ঘাঁটিটি এখন তাদের নিয়ন্ত্রণে আছে। আবার কখনো সৈনিকরা ভিয়েতকং এর পতাকা নিজেদের জন্য স্মৃতিচিহ্ন হিসেবেও রেখে দিত। এই কারণে ভিয়েতকংরা তাদের পতাকায় বোমা ফাঁদ লাগানো শুরু করেছিল। পতাকা বোমা কাজ করতো এভাবে, যখন ভিয়েতকং বুঝতো তারা আর ঘাঁটি ধরে রাখতে পারবে না তখন তারা যত দ্রুত সম্ভব তাদের দরকারি জিনিসপত্র গুছিয়ে চলে যেত। তবে কিছু সৈনিকের কাজ ছিল ঘাঁটির বিভিন্ন জায়গায় ফাঁদ বসানো। তারা সরবরাহের বাক্সে গ্রেনেড বা বিষাক্ত সাপ লুকিয়ে রাখত। কখনো কখনো পুরো গুলি বা গোলাবারুদের ভান্ডার বিস্ফোরণের জন্য প্রস্তুত করে যেত। সবশেষ কাজ ছিল পতাকার ফাঁদ বসানো। একজন ভিয়েতকং সৈনিক প্রায় অদৃশ্য এক তার পতাকা তোলার দড়ির সঙ্গে যুক্ত করত এবং পতাকার খুঁটির গোড়ায় একটি বিস্ফোরক পুঁতে দিত। এরপর তারা জঙ্গলে ফিরে যেত। পরবর্তীতে মার্কিন সৈনিকরা ফাঁকা ঘাঁটিতে ঢুকে খোঁজ করতে শুরু করত। কেউ একজন পতাকা নামানোর দায়িত্ব নিত যাতে বুঝতে সহজ হয় ঘাঁটি এখন কার দখলে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সৈনিক যখন পতাকা নামানোর দড়ি টানত তখন সেই বিস্ফোরক সক্রিয় হয়ে তার পায়ের নিচেই বিস্ফোরণ ঘটত। এই ফাঁদের একটি পরিবর্তিত রূপ জঙ্গল
জঙ্গলে পথের উপরেও ব্যবহার করা হতো। এতে পথে হাঁটা বা ভিয়েত কংদের পিছু ধাওয়া করাও খুব বিপজ্জনক হয়ে উঠত। মার্কিন সৈনিকদের প্রতিটি পা খুব সাবধানে ফেলতে হতো, নইলে সেটাই হতে পারত তাদের শেষ পদক্ষেপ। একটি অত্যন্ত সাধারণ কিন্তু ভয়ঙ্কর ফাঁদ ছিল গ্রেনেড ইন এ ক্যান, অর্থাৎ কৌটোর মধ্যে গ্রেনেড। এই ফাঁদটি খুব সহজে বানানো যেত এবং যে কোনো সময় যে কোনো জায়গায় বসানো যেত। এই ফাঁদটি কাজ করতো এভাবে: দুটি খালি ধাতব কৌটা মাটিতে পুঁতে বা গাছের ডালে আটকে রাখা হতো। গ্রেনেডের সেফটি পিন খুলে ফেলা হতো। তারপর সেই সচল গ্রেনেড কৌটোর মধ্যে এমনভাবে রাখা হতো যাতে তার স্ট্রাইকার লিভার অর্থাৎ বিস্ফোরণের সুইচ তখনও জায়গায় আটকে থাকতো। এরপর প্রতিটি গ্রেনেডের সঙ্গে একটি ট্রিপওয়ার জুড়ে দেওয়া হতো। কেউ যখন সেই তারে পা দিত বা টান দিত তখন গ্রেনেড বের হয়ে বিস্ফোরণ ঘটতো। যদিও শুধু একটি গ্রেনেড বের হতো, সেটার বিস্ফোরণেই সাধারণত দ্বিতীয়টাও ফেটে যেত। একটি সরু পথ ধরে যদি অনেক সৈনিক হেঁটে যেত আর এমন দুটি গ্রেনেড একসাথে ফেটে যেত তাহলে ভয়াবহ ধ্বংস হয়ে যেত। যে কোনো সৈনিক তারে পা দিত সে একমাত্র মারা যেত না, পুরো দল বিপদের মুখে পড়ে যেত। কৌটা আর গ্রেনেডের টুকরো ধাতব অংশগুলো বিস্ফোরণে ছড়িয়ে যেত চারিদিকে, আর আশেপাশের গাছপালার ধারালো কাঠের টুকরো সেই ধাতুর সঙ্গে মিশে আরো ভয়ঙ্কর হয়ে উঠত। যদি কেউ ফাঁদে পা দিয়ে বিস্ফোরণ ঘটাতো কিন্তু তখনও নিজের দলকে সাবধান করতে না পারত, তাহলে চারপাশে থাকা অনেক সৈনিকই মারা যেত বা গুরুতর আহত হতো। এই গ্রেনেড ইন এ ক্যান ছিল খুবই সহজভাবে তৈরি ফাঁদ, কিন্তু অতি কার্যকর। তাই এটি ভিয়েতনামের জঙ্গলে ছড়িয়ে পড়েছিল অনেক বেশি। সবচেয়ে দুঃখজনক বিষয় ছিল যুদ্ধ শেষ হওয়ার পরেও এই ফাঁদগুলো কোথায় কোথায় ছিল তা জানা যায়নি। ফলে সাধারণ নিরীহ ভিয়েতনামী মানুষ, এমনকি নারী ও শিশু যারা জঙ্গলের পথ ধরে নিজেদের বাড়ি ফিরত, তারাও ভুল করে এই ফাঁদে পা দিয়ে আহত বা নিহত হতো। এভাবে যুদ্ধ শেষ হওয়ার পরেও অনেক কষ্ট আর মৃত্যু ঘটেছিল। আরেকটি বিপজ্জনক ফাঁদ ছিল যেটা হয়তো গ্রেনেড ইন এ ক্যানের মতো মরণঘাতী ছিল না, কিন্তু ভয়ানক যন্ত্রণা দিতে পারত, এমনকি পা কেটে ফেলতে হতো। এই ফাঁদের নাম ছিল কার্টিজ ট্র্যাপ বা টো পপার। এই ফাঁদের কৌশল ছিল অত্যন্ত চতুর ও নিষ্ঠুর। ভিয়েতকং সৈনিকরা ছোট একটি গর্ত খুঁড়ত, একটি গুলির কার্টিজ অর্থাৎ বুলেট একটি বাঁশের টুকরোর মধ্যে ঢুকিয়ে সেই গর্তে রাখা হতো। বাঁশের নিচে একটি কাঠের টুকরোর ওপর একটা পেরেক বসানো থাকতো। তারপর গর্তটা পাতলা কিছু দিয়ে ঢেকে রাখা হতো যেন কেউ বুঝতে না পারে। যখন কোনো সৈনিক সেই জায়গায় পা রাখত তার ওজন গুলিকে নিচে ঠেলে দিত। তখন পেরেকটা বুলেটের পেছনের দিকে ঢুকতো এবং সেই বুলেটটি সোজা উপরের দিকে ছুটে যেত, সোজা পায়ের নিচ দিয়ে ফুটো করে বের হয়ে যেত। ফলে সৈনিক সঙ্গে সঙ্গে আহত হয়ে পড়তো আর তার সঙ্গীরা তাকে সাহায্য করতে দৌড়াতো। এই ফাঁদ সাধারণত মারণ না হলেও পুরো দলকে থামিয়ে দিত যতক্ষণ না আহত সৈনিকের প্রাথমিক চিকিৎসা শেষ হতো। তবে সবসময় ছোট কাটিজ ব্যবহার করা হতো না, কখনো বড় ও শক্তিশালী গুলি ব্যবহার করা হতো। এমন কাটিজে যদি কেউ পুরো শরীর সহ ওপর দিয়ে পা ফেলতো তাহলে বুলেট পায়ের ভিতর দিয়ে ঢুকে শরীরের অন্য অংশেও ছিন্ন ভিন্ন করে ফেলতো। আর যদি সৈনিক তখন নিচে তাকিয়ে থাকতো তাহলে বুলেট সোজা মুখে গিয়ে মারাত্মক ক্ষতি করে দিতে পারত। এই ধরনের ফাঁদে পা পড়লে মৃত্যু নিশ্চিত ছিল। কাটিজ ট্র্যাপ এত কার্যকর ছিল কারণ এটি ধরা প্রায় অসম্ভব। বাঁশ ও গুলি রাখা গর্তটি খুব ছোট হতো আর এতে কোনো তার বা বাহ্যিক অংশ থাকতো না, তাই বাইরের থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে এখানে কোনো ফাঁদ আছে। যদি দলের কাছে মেটাল ডিটেক্টর থাকতো তাহলে হয়তো গুলি শনাক্ত করা যেত, কিন্তু সেই যন্ত্র দিয়ে খুব কাছে না গেলে ধরা যেত না এবং তখন হয়তো দেরি হয়ে যেত। আরো একটি ভয়ঙ্কর ফাঁদ ছিল যা মেটাল ডিটেক্টর দিয়েও ধরা যেত না। এটা বন্ধ করার একমাত্র উপায় ছিল হয়তো ভাগ্য ভালো থাকা, নয়তো ফাঁদে পা পড়া। এই ফাঁদের নাম ছিল বাঁশের চাবুক। এই ফাঁদ বানানো যেত শুধু জঙ্গলের জিনিস দিয়ে। একটি লম্বা সরু বাঁশ কেটে নিয়ে ফাঁদ তৈরি করা হতো। এরপর ছোট ছোট বাঁশের টুকরো কাটতে হতো এবং সেগুলো ধারালো করে সানানো হতো। যদি দড়ি না পাওয়া যেত তবে লতা বা গাছের ছাল দিয়ে বাঁশগুলো বেঁধে ফেলা যেত। এই ধারালো বাঁশের চাবুক একটি গাছের সঙ্গে পথের পাশে শক্ত করে বাঁধা হতো যেখানে মার্কিন সৈনিকদের বেশি যাতায়াত ছিল। তারপর এই চাবুকটিকে জঙ্গলের ভেতরে টেনে রাখা হতো যাতে টান টান চাপ তৈরি হয়। যখন সেই চাপ হঠাৎ ছেড়ে দেওয়া হতো বাঁশের চাবুকটি বজ্রগতিতে সামনে ছুটে আসতো এবং তার পথে যাকেই পেত তাকে সজোরে আঘাত করত। বাঁশ খুবই শক্ত এবং সহজে ভাঙে না, যা ছুটে এলে ভয়ঙ্কর ক্ষতি করতে পারত। এই বাঁশের চাবুকটি ট্রিপওয়ার দিয়ে আটকে রাখা হতো, যেমন একটি পাতলা দড়ি বা লতা যা কেউ পা দিলে ছিঁড়ে যেত। যখন মার্কিন সৈনিকরা সেই পথে হাঁটত এবং কেউ সেই দড়িতে পা দিত তখন বাঁশের চাবুক সামনে ছুটে এসে সামনে সৈনিকের শরীরে ধারালো বাঁশ ঢুকিয়ে দিত। এই বাঁশের চাবুক বিভিন্ন উচ্চতায় বসানো যেত। ভিয়েতকংরা এমনভাবে ফাঁদ বসাতো যাতে বাঁশ এসে কারো পায়ে
পায়ের পেছনে, হাঁটুর নিচে বা উরুতে আঘাত করত। এই আঘাতে হয়তো সৈনিক সঙ্গে সঙ্গে মারা যেত না, তবে তার পা থেকে প্রতিটি বাঁশের কাঁটা বের করতে অনেক সময় ও কষ্ট হতো। আর যদি সময় মতো চিকিৎসা না দেওয়া যেত তবে রক্তক্ষরণে মারা যাওয়ার সম্ভাবনাও ছিল। ভিয়েতকংরা অনেক সময় মার্কিন বাহিনীর নিজেদের অস্ত্র দিয়েই ফাঁদ তৈরি করত। যদি তারা মার্কিন সেনাবাহিনীর একটি মাইন পেয়ে যেত, তারা সেটা ধ্বংস করত না, বরং সেটা তাদের নিজের ফাঁদে ব্যবহার করত। তারা মাইনটি তুলে এনে অন্য কোনো জায়গায় পুঁতে রাখত, যাতে কোনো সৈনিক বা গাড়ি সেটা মারিয়ে গেলে বিস্ফোরণ ঘটে। তবে মার্কিন মাইনই ছিল না শুধু, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের কারণে অনেক পুরানো মাইন ভিয়েতনামে ছড়িয়েছিল। ভিয়েতকংরা দক্ষিণ ভিয়েতনাম বাহিনী এবং পুরনো ফরাসি সেনাবাহিনীর ফেলে যাওয়া মাইনও সংগ্রহ করেছিল, যেগুলো ছিল প্রথম ইন্দো চীন যুদ্ধের সময়কার। এছাড়াও সোভিয়েত ইউনিয়ন ও চীন থেকেও তারা বিস্ফোরক সরঞ্জাম পেত। এইভাবে তাদের কাছে ছিল প্রচুর সংখ্যক মাইন ও বিস্ফোরক, যেগুলো দিয়ে তারা সারা দেশে ফাঁদ বসিয়ে রাখত। দুঃখজনকভাবে এই মাইনগুলো যুদ্ধ শেষে পরেও অনেক জায়গায় রয়ে গেছে। এখনো আজকের দিনে ভিয়েতনামের অনেক জায়গায় মানুষকে সাবধানে হাঁটতে হয়, কারণ মাটির নিচে কোনো লুকানো মাইন থাকতে পারে। যুদ্ধ শেষ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রায় 40,000 মানুষ মাইন বিস্ফোরণে মারা গেছেন। আরেকটি ভয়ঙ্কর ফাঁদ ছিল, যেটা দেখতে মধ্যযুগীয় যুগের অস্ত্রের মতো। এই ফাঁদটি ছিল বো ট্র্যাপ। এটা দেখতে ছিল একটি কাঠের তীর ধনুকের মতো। এটি ছিল এমন একটি ফাঁদ যা জঙ্গলের জিনিস দিয়েই তৈরি করা যেত। এই ফাঁদ সাধারণত যুদ্ধের শুরুর দিকে বেশি ব্যবহার করা হতো, কারণ এটি বানাতে অনেক সময় লাগতো এবং এটি অন্য ফাঁদগুলোর মতো এত কার্যকর ছিল না। তবে বো ট্র্যাপ মার্কিন সৈন্যদের জন্য অনেক সমস্যা তৈরি করতে পারত যদি তারা সতর্ক না থাকতো। এই ফাঁদ বানানো হতো একটি সোজা ডাল দিয়ে এবং এক টুকরো দড়ি দিয়ে। একটি লাঠি ভালোভাবে ধারালো করা হতো এবং পুরো সেটআপ একটি মাচার ওপর বসানো হতো। তারপর তীরটি পিছনে টেনে ধরা থাকতো এবং একটি ট্রিপয়ারের সাথে বেঁধে দেওয়া হতো। পরে এই ধনুকটি জঙ্গলের গাছপালা দিয়ে ঢেকে রাখা হতো, যাতে চোখে না পড়ে। যেহেতু এটি জঙ্গলের জিনিস দিয়ে তৈরি, তাই এটি পুরো পরিবেশের সঙ্গে মিশে যেত। যখন কোনো মার্কিন সৈনিক সেই তারে পা দিত, তীর ছুটে এসে তার শরীরে ঢুকে যেত। এটি ছিল ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক। যদি এক জায়গায় একাধিক ধনুক বসানো থাকতো, তাহলে অনেক সৈন্য আহত বা নিহত হতে পারত। কিন্তু এখানেই শেষ নয়, ভিয়েতকংরা এই তীরের মাথায় বিষ মাখিয়ে দিত। বেশিরভাগ বো ট্র্যাপ তৈরি করা হতো যাতে তীরটি সৈনিকের পেটের দিকে গিয়ে লাগে, কারণ এই জায়গায় তীর লাগলে মারাত্মক বিষ শরীরে ঢুকে মৃত্যু ঘটাতে পারত। তারা অনেক সময় বাঁশের বিষাক্ত সাপের বিষ বা অন্য মারাত্মক বিষ ব্যবহার করত। ভিয়েতকংরা কিছু নির্দিষ্ট ফাঁদ বেশি পছন্দ করত, বিশেষ করে যেগুলোতে তারা নানা রকম পদ্ধতি ব্যবহার করতে পারত। পায়ের ফাঁদ, এটি ছিল ভিয়েতনাম যুদ্ধে সবচেয়ে ভিন্নধর্মী ও বিপজ্জনক ফাঁদগুলোর মধ্যে একটি। অনেক সময় তারা মেটাল বিয়ার ট্র্যাপ ব্যবহার করত, যা একটি বড় ধাতব ফাঁদ সৈনিকের পায়ের গোড়ালিতে চাপা দিয়ে আটকে ফেলত। কিন্তু এই ধরনের ফাঁদ সহজে ধরা পড়ত মেটাল ডিটেক্টর দিয়ে এবং তাদের কাছে সংখ্যাও কম ছিল। তাই ভিয়েতকংরা নিজেরাই কাঠ ও বাঁশ দিয়ে নতুন পায়ের ফাঁদ তৈরি করত। কিছু ফাঁদ ছিল একেবারে সহজ, একটি গর্ত খুঁড়ে তার পাশে ধারালো কাঠি বা পেরেক বসিয়ে দেয়া হতো। কেউ গর্তে পড়লেই তার পা কেটে টুকরো টুকরো হয়ে যেত। আরেক ধরনের ফাঁদে কাঠের টুকরোতে পেরেক বা কাঁটা লাগানো থাকতো, যেগুলো বিয়ার ট্র্যাপের মতো কাজ করত, কিন্তু ছিল জঙ্গলের জিনিস দিয়ে তৈরি। জঙ্গল ছাড়াও ভিয়েতকংরা ঘর বা কুঁড়ে ঘরের ভেতরেও ফাঁদ বসাতো। তাই ঘরে ঢোকার সময় মার্কিন সৈন্যদের সব সময় সতর্ক থাকতে হতো। ডোর ট্র্যাপ বানানো ছিল খুবই সহজ, কিন্তু ছিল অত্যন্ত প্রাণঘাতী। একটি বড় ধারালো কাঠের লাঠি দরজার উপরে ঝুলিয়ে রাখা হতো এবং একটি ট্রিপয়ারের বাধা থাকতো। যখন কোনো সৈনিক সেই দরজার ভেতর দিয়ে ঢুকতো, সে অজান্তেই তারে টান দিত, ফলে সেই কাঠের লাঠিটি জোরে ছুটে গিয়ে তার বুকে আঘাত করত। এই ফাঁদের আঘাতে যে ধারালো কাঁটা সৈনিকের শরীরে ঢুকতো, তা এতই জোরে আসতো যে এতে সঙ্গে সঙ্গেই মৃত্যু হতে পারত। ভিয়েতকংদের জন্য এই ফাঁদের একটি খারাপ দিক ছিল, এই ফাঁদ শুধুমাত্র একবারই ব্যবহার করা যেত এবং সাধারণত একজনই এতে আহত বা নিহত হতো। তবুও এটি মার্কিন সৈন্যদের দ্বিতীয়বার ভাবতে বাধ্য করত তারা কোনো ঘরে ঢুকবে কি না। বুবি ট্র্যাপ, এটি ছিল খুবই কার্যকর, কারণ এগুলো মার্কিন সৈন্যদের ধীরে চলতে বাধ্য করত, আহত করত অথবা ভয় পেয়ে থেমে যেত। এটাই ছিল এক বড় কারণ কেন ভিয়েতকংরা এইগুলো বারবার ব্যবহার করত। ভিয়েতকংরা জানতো তারা কখনোই সরাসরি যুদ্ধ করে এই যুদ্ধে জিততে পারবে না। মার্কিন সেনাবাহিনীর কাছে ছিল উন্নত জাহাজ, বিমান ও যুদ্ধযান। তাই যদি তারা মুখোমুখি যুদ্ধ করত, তারা প্রায় সব ক্ষেত্রেই পরাজিত হতো। তারা এটা খুব দ্রুত বুঝে যায় এবং নিজের কৌশল পাল্টে ফেলে। এমনকি নারী ও শিশুদের ব্যবহার করা হতো বুবি ট্র্যাপ বসানোর কাজে। এতে একসাথে অনেক জায়গায় ফাঁদ বসানো যেত। যখন পুরুষ সৈন্যরা অন্য জায়গায় যুদ্ধ করছিল, যে কেউ যদি একটা লাঠি কাটতে পারে বা দড়ি বাঁধতে পারে, সে একটা ফাঁদ বানাতে পারত যা শত্রুর ক্ষতি করত। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে ভিয়েতনাম যুদ্ধে প্রায় 11% মৃত্যু এবং
15% আহত হয়েছিল বুবি ট্র্যাপের কারণে। এই যুদ্ধে প্রায় 3 লাখ মার্কিন সৈন্য আহত হয়েছিল, যার মধ্যে প্রায় 45,000 জন মার্কিন সেনা আহত হয়েছিল শুধুমাত্র ভিয়েতকংদের ভয়ঙ্কর ফাঁদে পড়ে। এই ঘটনা শুধু এক যুদ্ধে ব্যবহৃত ফাঁদ নয়, বরং এটা বলে দেয় কৌশল, মনোবল আর পরিবেশের কেমন ভয়ানক ব্যবহার করা যায় যুদ্ধে। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এমন আরো গল্প পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আপনার মতামত নিচে কমেন্ট করে আমাদের জানাও। আপনি এই ধরনের ইতিহাস ভিত্তিক ভয়ানক ঘটনা আরো দেখতে চাও কিনা সেটা আমাদেরকে জানাও। তাহলে দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত সাবধান থেকো, সচেতন থেকো। ধন্যবাদ।